আবারও মহাখালীতে তিতুমিরের ছাত্রদের অবরোধ, দিনভর যানজটে চরম ভোগান্তি, ট্রেনেও শিডিউল বিপর্যয়। শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে গণহত্যা তদন্ত শেষ করার নির্দেশ, ১৩ আসামি কারাগারে। সরকার পতনের পর নিহত ৬০০-র বেশি, আহত ১০ সহস্রাধিক, বলছে টিআইবি। আইন শৃঙ্খলার অবনতির দাবি। দুর্নীতিতে দণ্ডিত রায়হান বাদশাহী শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী, দ্রুত অপসারণের আশ্বাস মন্ত্রণালয়ের। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। মহাখালীতে আবারও অবরোধ করে বিক্ষোভ করছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে সকাল 11:30 থেকে রাজধানীর মহাখালী রেলগেট ও আমতলীতে বিক্ষোভ করে তারা। প্রায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলেও কিছুক্ষণ পরেই ক্যাম্পাসের সামনে অবরোধ করে ছাত্ররা। অবরোধের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী, বন্ধ হয় সব ট্রেন চলাচল। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার সকাল 11:30 থেকে মহাখালীতে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ব্যানার নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল, স্বতন্ত্র কমিশন গঠন সহ পড়ালেখায় নানা বৈষম্য নিরসনের দাবি তাদের। তিতুমিরের শিক্ষার্থীরা তিতুমির ঐক্য কখনো সেন্ট্রাল ভার্সিটিতে ছিল না এবং সেন্ট্রাল ভার্সিটির জন্য আবেদন করে নাই। আমরা সাত কলেজের সাথে থাকতে চাই না, আমরা চাই তিতুমির জন্য বিশ্ববিদ্যালয় করা হোক। শিক্ষার্থীদের দাবি, ক্লাস পরীক্ষা সহ নানা ক্ষেত্রেই তারা বঞ্চিত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় বিধি বহির্ভূতভাবে তাদের উপর অনেক কিছুই চাপিয়ে দেয়া হচ্ছে। 1 মাসের পরীক্ষা আমাদের সেইখানে 8টা সাবজেক্ট নরমালি 2 দিন 3 দিন গ্যাপ দিলেও 24 দিনে সম্ভব, কিন্তু সেটা আমরা 4 মাস ধরে পরীক্ষা দেই। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেট সহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। সাইডেবার থেকে 4টা গাড়ি পাল্টানোর পরে মগবাজার থেকে পাইয়ে হেঁটে কেনা আসছে, এখানে এসে এটাতে উঠে বসে আছে। 11:30 থেকে আটকা রয়েছে, কখন ছাড়ে আল্লাহ তাআলাই ভালো জানে। বের হওয়ার পরে দেখি রাস্তাতে এমন পরিমাণে জ্যাম, আমি ওখান থেকে পুরো রাস্তা কিন্তু হাইটে আসছি। শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত সড়ক অবরোধ চলবে। শেষ পর্যন্ত বিকেল 4টায় অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে বিক্ষোভের মধ্যে একটি ট্রেনকে থামানোর চেষ্টা করলে ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক শিশুসহ কয়েকজন আহত হয়। ট্রেনের কয়েকটি জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে 1 মাসের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার সাবেক 9 মন্ত্রী এবং 2 উপদেষ্টা সহ 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ জানান, গণহত্যা সহ শেখ হাসিনার সকল অন্যায় অবিচারের দোষর তারা। সোমবার সকাল 10টার দিকে কঠোর নিরাপত্তায় এভাবেই প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 13 জনকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এরপর প্রায় 1.5 ঘন্টা ধরে চলে শুনানি। শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, তিনি ভারতে আছেন। ইন্টারপোল ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে সব আসামির তদন্ত প্রতিবেদন শেষ না হয় সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন, 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। শুনানিতে কয়েকজন আসামির পক্ষে এহসানুল হক সমাজি আইনজীবী হিসেবে দাঁড়ালেও
তিনি পরবর্তীতে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে তার ব্যাপারে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিদের পক্ষে দাঁড়ান আরেকজন আইনজীবী। সরকারের একটা সিদ্ধান্ত আমার ক্ষেত্রে আসছে এবং সেই কারণেই তিনি বলেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয়। মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের মানে এলিগেশনের কপি আপনাদের দুইজন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। গারদখানা ও আদালতে আসামিদের সবাইকেই বেশ বিষণ্ণ দেখা যায়। প্রায় সবাই ছিলেন চুপ। রাষ্ট্রপক্ষের আবেদনে তাদের সাথে আইনজীবী ও স্বজনদের দেখা করার অনুমতি দেওয়া হয়। পরে বেলা 1:30টার দিকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের দুর্দণ্ড প্রতাপশালী যেসব ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে 13 জনকে আনা হলো আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিশ্চয়ই ট্রাইব্যুনালের জন্য দিনটি স্মরণীয়। একদিন পর আগামী বুধবার সাবেক আইজিপি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ মোট 8 জন কর্মকর্তাকে আবারও হাজির করা হবে আসামি হিসেবে এই ট্রাইব্যুনালে। গতিশীল হবে বিচার প্রক্রিয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, আহতদের পুনর্বাসনে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে আহত 10 জনকে সহায়তা দেওয়া অনুষ্ঠানে লন্ডন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন, সেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আহতদের যেন অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে না হয় সেজন্য বিএনপি তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন। মানুষ আছে যারা আত্মত্যাগ করেছেন, কতজনকে আমরা করতে পারি। সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে ইঙ্গিত না থাকায় বিএনপি আশাহত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, দ্রুত নির্বাচন হওয়া জাতির জন্য মঙ্গলজনক। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে সমস্যা দেখা দেয়, যার অভিজ্ঞতা আগেও রয়েছে। বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে সমস্যা সমাধান করতে দেবে না। নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্রদের যথাযথ কৃতিত্ব দিতে হবে। অনেক রাজনৈতিক দল 15 বছর সংগ্রাম করলেও বুকের রক্ত দিয়ে শেষ অর্জনটি তারাই করেছে। তাদের সঙ্গে কোনো দূরত্ব তৈরি না করারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। অন্তর্বর্তী সরকারের চলার পথে রয়েছে ঝুঁকি ও বহুমুখী চ্যালেঞ্জ। কৌশল ও রোডম্যাপ প্রণয়ন করে জনগণের সামনে সব তুলে ধরা উচিত। সরকারের 100 দিন পূরণ উপলক্ষে রোববার টিআইবির সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গত 3 মাসে সারা দেশে 6 শতাধিক নিহত এবং 10,000-এর বেশি মানুষ আহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দখল চাঁদাবাজের সংস্কৃতি এখনো চলমান, তিনি মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
পরে ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণমাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। টিআইবির সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে বলা হয়, টিআইবি মনে করে রাষ্ট্র সংস্কার না করে চট করে নির্বাচনে গেলে ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীদারদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারলে যে টাইম ফ্রেমটা সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো, যে নেই এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না, এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমরা চিহ্নিত করছি। এটি অপরিহার্য বলে আমরা এখনো মনে করছি, এখনো সময় আছে একটা টাইম ফ্রেম ঘোষণা করা। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকির আশঙ্কা, বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ করতে না পারা, রাজনৈতিক অঙ্গনের দখলবাজি চাঁদাবাজি বন্ধ না হওয়ায় উদ্বেগ জানায় টিআইবি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে, নতুন করে না, বাস্তবে কিন্তু ৫ আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হলো জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও জানায় টিআইবি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরো স্থিতিশীলতার প্রয়োজন, আরো বেশি। গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের পতন ভারতের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু দেশটি তা স্বীকার করছে না বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হয়েছে, সেটা তারা স্বীকার করে নিতে পারছে না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে দণ্ডিত রায়হান বাদশা হয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য। দায়িত্ব নেওয়ার পরও তার বিরুদ্ধে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। শিক্ষা উপদেষ্টা বলছেন, অভিযোগের সত্যতা মিললে তাকে প্রধান প্রকৌশলীর পদ থেকে সরানো হবে। আওয়ামী লীগ সরকারের সময় ভালো পদায়ন সহ সুযোগ সুবিধা নিশ্চিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকজন প্রকৌশলী গঠন করেছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। এই পরিষদের সদস্য ছিলেন রায়হান বাদশা। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অবস্থান পাল্টে রুটিন দায়িত্ব নেন প্রধান প্রকৌশলীর। এছাড়া ২০০৭ সালে ভবন নির্মাণে অনিয়ম, কাজ শেষের আগেই ঠিকাদারকে বিল দেয়ায় সাজাপ্রাপ্ত হন। এরপর যেখানেই চাকরি করছেন সেখানেই তার বিরুদ্ধে ওঠে অনিয়মের অভিযোগ। প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেয়ার পরও তার বিরুদ্ধে নিজস্ব সিন্ডিকেট তৈরি সহ উঠছে অনিয়মের নানা অভিযোগ। এসব বিষয়ে জানতে তার কার্যালয়ে গেলে তিনি বক্তব্য দেননি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দুঃখজনক। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে খোঁজখবর নেওয়া উচিত। এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে বর্তমান সরকারও অত্যন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দপ্তরটির বিরুদ্ধে নানা অভিযোগ। এখানে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো। আমাদের কিন্তু অসৎ অনেক অফিসার আছে, ক্যাপাবল যোগ্যতা সম্পন্ন অনেক অফিসার আছে, তাদেরকে বসানো জরুরি। রায়হান বাদশার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে। শিক্ষা উপদেষ্টা জানান, দ্রুতই বিতর্কিতদের সরিয়ে দেয়া হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বহুদিন ধরেই দুর্নীতিগ্রস্ত এবং এটাকে অবশ্যই বদলানো হবে। অনিয়মের বিষয়ে অত্যন্ত কঠিন পদক্ষেপ নিচ্ছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। নানা অনিয়ম দুর্নীতিতে ভরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আর শীর্ষ পদে যদি অনিয়মের সাথে জড়িতদের দায়িত্বে রাখা হয় তাহলে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা কোনোভাবেই ফেরানো সম্ভব না বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগুনে পড়ল নারায়ণগঞ্জের মেঘনা ঘাটের ফ্রেশ টিস্যু কারখানা। মেঘনা গ্রুপের ফায়ার ফাইটার এবং ফায়ার সার্ভিসের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর 4:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায়।
শুরুতে নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে না পারলে সোয়া 5টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিষ্ঠানটি। কোয়ার্টার থেকে বাড়ায় আসি দেখি যে আগুন তখন নিচেই ছিল। এরপরে মনে করেন আস্তে আস্তে পর্যায়ক্রমে উপরে উঠে যায়। কোম্পানির ফায়ার সার্ভিসের গাড়ি আছে, ওরা এসে নিয়ন্ত্রণ করতে করতে ফট করে উঠে গেছে আগুনটা। ফায়ার সার্ভিস আসার পর আগুন কারখানাটির 4 তলায় পৌঁছে যায়। আগুনে স্টিল স্ট্রাকচারের ভবনটির অন্তত 3টি ফ্লোর ধসে পড়ে। ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের উপযোগী নেই। বেশ ভালোই সাফিসিয়েন্ট লোকজন, পানি, হাইড্রেন্ট এগুলো অনেক কিছুই আছে। তারপরেও এটা কেন আগুন ধরলো এটা আসলে তদন্ত সাপেক্ষ, দেখতে হবে যে আসলে ভিতরে কি সমস্যার কারণে আগুন ধরেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। এতে কোনো নাশকতা দেখেন না তিনি। দাবি করেন আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির। মেশিনারি ইকুইপমেন্ট তো আপনার প্রায় 500 কোটি টাকার উপরে, এবং আপনার ভিতরে মালামাল ছিল আরো 100 কোটি টাকা। দিস ইজ হিউজ লস। কিন্তু এখন ঠিক অ্যাসেসমেন্ট করা যাচ্ছে না। কারখানাটিতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও এ বিষয়ে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। গাজীপুরের কাশিমপুরে বড়ই বাড়ি এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে অ্যামাজন নেটওয়ার কারখানা। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত হয় কারখানার পাশের শ্রমিক কলোনির কয়েকটি ঘর। পুলিশ জানিয়েছে বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন দুটি কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে চন্দ্রা নবীনগর সড়কের জিরানি এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় আন্দোলনকারী দুই কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি এবং পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অ্যামাজন নেটওয়্যার নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এস আলম বা বেক্সিমকোর মতো কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে। 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে নামে বেনামে একের পর এক ঋণ নেয় ব্যাংকটি থেকে, তুলে নেয় হাজার হাজার কোটি টাকা। ধীরে ধীরে ব্যাংকটির শেয়ার ছাড়তে শুরু করেন বিদেশি বিনিয়োগকারীরা। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বলেন, সংকট কাটিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে। জানান, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করার চেষ্টা চলছে। এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেট রেট এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিলেও এর জের ধরে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে বলেও জানান গভর্নর। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না, সেটা এস আলমেরই হোক, বেক্সিমকোরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে। গভর্নর বলেন, সবার আমানতের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা মতো সবার আমানত ফেরত দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঠিক পরিকল্পনার অভাবে দেশের উন্নয়ন শুধু রাজধানী সহ কয়েকটি শহরে সীমাবদ্ধ, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার সুষম উন্নয়নে জোর দিচ্ছে। রাজধানীর একটি হোটেলে হাউস বিল্ডিং ফাইন্যান্সের ইসলামিক অর্থায়ন প্রকল্পের উদ্বোধনীতে তিনি এই কথা বলেন। প্রকল্পের আওতায় 7 থেকে 9% সুদে আবাসনে ঋণ পাবেন গ্রাহকরা। দেশের বড় জনগোষ্ঠী এখনও মানসম্মত আবাসন সুবিধার বাইরে। অন্যদিকে অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণে কমছে কৃষি জমির পরিমাণ। প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্ত অনেকের বসতবাড়ি। এসব চ্যালেঞ্জ মাথায় রেখে গ্রাম ও শহরতলিকে প্রাধান্য দিয়ে টেকসই আবাসনে অর্থায়ন প্রকল্প শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স। শরিয়া ভিত্তিক এই প্রকল্পে প্রায় 3,200 কোটি টাকা তহবিল সহায়তা করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ঢাকাসহ কয়েকটি শহরের বাইরে দেশে নাগরিক সুবিধা নেই। তাই বিকেন্দ্রীকরণে উন্নত আবাসনের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে হবে। কয়েকটা সিটি আর বাকি সব অন্ধকারাচ্ছন্ন বা আন্ডার ডেভেলপড রুরাল ইকোনমি, তার মানে কতগুলো সুন্দর আইল্যান্ডস অফ লাইটস অ্যান্ড প্রসপারিটি, আর বাকিটুক সেই তিমিরেই থেকে যাবে। অ্যান্ড দ্যাট উই ক্যানট অ্যালাউ। ইট মাস্ট বি ব্যালেন্সড গ্রোথ। 5 বছর মেয়াদী হাউস বিল্ডিংয়ের এই দ্বিতীয় প্রকল্পটি শেষ হবে 2029 সালে। ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি বলছেন, প্রকল্পে 17,500-এর বেশি পরিবার সুবিধা পাবে। 20 বছর মেয়াদী গৃহঋণে ঢাকা ও চট্টগ্রামে সুদহার 9%, জেলা শহরে 8 এবং উপজেলায় 7 ভাগ। স্বল্প আয়ের যারা, তাদেরকে 90% লোন আমরা দিয়ে থাকি, 10% তার ইকুইটি থাকলেই হলো। যে কারণে কয়েকজনে মিলেও একটা জায়গা কিনে সেখানে বাড়ি করতে পারে। ফলশ্রুতিতে একদিকে যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড যেটা, সেটাও সেভ হলো। প্রকল্পে প্রায় 2000 বহুতল ভবন, 1900 পাকা বাড়ি এবং 100টির মতো জলবায়ু সহিষ্ণু পরিবেশ বান্ধব আবাসনে ঋণ দেয়া হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হার্ট, লিভার, কিডনির সমস্যা সহ বার্ধক্যজনিত নানা রকম অসুস্থতায় ভুগছিলেন 85 বছর বয়সী সাবেক এই ফুটবলার। একদিন আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ফুটবল খেলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করে বাংলাদেশ স্বাধীন বাংলা ফুটবল দল। জাকারিয়া পিন্টু নেতৃত্বে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশে জাতীয় দলের প্রথম অধিনায়কও ছিলেন জাকারিয়া পিন্টু। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।